দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি নিমাই ভট্টাচার্যের লেখা একটি গল্প রবিবার এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন। আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প রবিবার। কি ব্যাপার, মিটমিট করে হাসতে হাসতে কি দেখছো বলো তো? দেখছি আর ভাবছি। কি দেখছো আর কি ভাবছো? অনেক কিছু। দরজার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবে আর ভাববে, কথা বলবে না? বলবো বলেই তো এসেছি, কিন্তু কিন্তু কি ভাবছি, তুমি বলবো নাকি আপনি বলবো? চমৎকার, প্রজ্জ্বল হাসতে হাসতে জিজ্ঞাসা করলো। আগে কি বলতে? আগে তো তুমিই বলতাম, কিন্তু তুমি তো আর সেই আগের তুমি নেই। কেন, আমি কি পাল্টে গেছি? প্রজ্জ্বল সোজাসুজি মায়া বৌদির দিকে তাকিয়ে হাসি মুখে বলল, নাকি ভালো চাকরি করছি বলে তুমি বলতে দ্বিধা হচ্ছে? এবার মায়া বৌদিও চোখ তুলে তাকায়, বলে, তুমি হঠাৎ এত বড় হয়ে গেছো যে আমাদের মতো সাধারণ মানুষের দ্বিধা হওয়া স্বাভাবিক। তাই নাকি? নিশ্চয়ই। এখন খুব বড় হয়েছি, আর আগে বুঝি খুব ছোট ছিলাম? তা তো বলছি না, তবে তুমি যে এখন অনেক বড় হয়েছো তা তো ঠিক। তার জন্য তোমার সংকোচ বোধ করার কি কারণ ঘটল? আমি যাই হই, তুমি তো আমার বৌদিই আছো নাকি? মায়া বৌদি জানতো প্রজ্জ্বল বড় হলেও পাল্টাতে পারে না, পাল্টাবে না। তবুও দ্বিধা এসেছিল। আশাটা স্বাভাবিক। ডিজিপি অ্যান্ড টি অফিসের আপার ডিভিশনের কেরানির স্ত্রীর পক্ষে একজন আইএএস অফিসারের কাছে সহজ হওয়া কিছুতেই সম্ভব নয়। সে প্রজ্জ্বল হলেও নয়। প্রজ্জ্বলের কথায় মায়াবতী খুব খুশি হয়। মামি দুহাতে 2 কাপ চা নিয়ে ঘরে ঢুকতে গিয়েই মায়াবতীকে দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি রে মায়া, দাঁড়িয়ে আছিস কেন? মায়াবতী কিছু বলার আগেই প্রজ্জ্বল হাসতে হাসতে বলল, জানো মামি, মায়া বৌদি পুজোর সময় থিয়েটার করবে বলে এখন থেকেই রিহার্সাল দিচ্ছে। সেন্টার টেবিলে চায়ের কাপ নামিয়ে রেখে মামি অবাক হয়ে জিজ্ঞাসা করল, তার মানে? আমি মামার অন্ন ধ্বংস করে ভালো চাকরি পেয়েছি, তাই মায়া বৌদি আমাকে তুমি বলতে ভরসা পাচ্ছে না। প্রজ্জ্বল মায়া বৌদির দিকে তাকিয়ে হাসতে হাসতে কথাগুলো বলল। এবার মামিও হাসে। তোর কি মাথা খারাপ হয়েছে মায়া? মানা আইএএস হয়েছে বলে কি আমি মামি নেই, না তুই বৌদি নেই? মামি আর কথা না বলে রান্নাঘরে চলে গেল। মামা বাথরুমে, বেরোলেই খেতে বসবেন। 8:40 হয়ে গেছে। মামি চলে যেতেই প্রজ্জ্বল উঠে গিয়ে মায়া বৌদির হাত ধরে এনে পাশে বসালো। নাও চা খাও। খাচ্ছি। চা খেতে খেতে প্রজ্জ্বল জিজ্ঞেস করলো, বলো কি ব্যাপার? শুনলাম তুমি এসেছো, তাছাড়া কদিন থাকছো বলে একটা কথা বলতে এসেছিলাম। কি কথা? সামনের শনিবার দিল্লিতে থাকবে? শনিবার আছি, তবে রবিবার সকালেই চলে যাবার কথা। এই শনিবার তো সেকেন্ড স্যাটারডে, আমরা সবাই পিকনিকে যাচ্ছি, তুমি যাবে? এই রামকৃষ্ণপুরমের মামার বাড়িতে কটা বছর থাকার সময় প্রজ্জ্বল তখন প্রত্যেকটা পিকনিকে গেছে, আনন্দ করেছে, দারুণ আনন্দ করেছে। প্রথমবার যেতে চায়নি, তখন কলকাতা থেকে ও নতুন এসেছে, পাড়ার সবার সঙ্গে পরিচয়ও হয়নি, ঘনিষ্ঠতা তো দূরের কথা। প্রজ্জ্বল ভেবেছিল পিকনিকে গিয়ে চুপচাপ একলা একলা কাটাবার চাইতে
বাড়িতে থাকাই ভালো। কিন্তু পারেনি, যেতে হয়েছিল। মামা মামি এসব ব্যাপারে সবার চাইতে বেশি উৎসাহী। মামির কাছেই পাড়ার সবাই চাঁদা জমা দিচ্ছিলেন। মামা মামির কথা ফেলতে পারেনি প্রজ্জ্বল। নতুন হলেও পিকনিকে গেছিল সে। প্রজ্জ্বলের মামা মামি দুজনেই বড় ভালো মানুষ, মনটা বড় উদার। পোস্ট অফিসে সামান্য চাকরি করেন মামা, কিন্তু তবুও প্রজ্জ্বল যখন ইসলামিক হিস্ট্রি নিয়ে MA পড়বার জন্য দিল্লিতে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিল, তখন কিছুতেই ওকে হোস্টেলে থাকতে দিলেন না। তা হয় না রে মানা, আমি দিল্লিতে থাকতে তুই হোস্টেলে থাকবি, তা কখনোই হতে পারে না। মামি বললেন, আচ্ছা কয়েক মাস তো থাক, তারপর যদি তোর অসুবিধা হয় তাহলে তখন হোস্টেলে চলে যাস। এরপর কি আর বলবে, হোস্টেলের জন্য ফর্ম ভর্তি করেও জমা দিল না। রামকৃষ্ণপুরমে মামার ফ্ল্যাটে থেকেই জামিয়া মিলিয়াতে পড়তে লাগলো। এ মামা কিন্তু ওর আপন মামা নয়, মার মাস্তুতো ভাই। তবে আপন মামা না থাকায় এই মামার সঙ্গে প্রজ্জ্বলদের সম্পর্ক বরাবরই নিবিড় ছিল। এই মামা যখন কলকাতার সিটিওতে ছিলেন, তখন প্রত্যেকবার প্রজ্জ্বলের মার কাছে ভাইফোঁটা নিয়েছেন। দিল্লিতে আসার পরও যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। মামা মামি ছুটিতে কলকাতায় গেলেই দু একদিন ওদের মানিকতলার বাড়িতে থাকতেন। দল বেঁধে সবাইকে নিয়ে স্টারে থিয়েটার দেখান, আর সবাই ঘুমিয়ে পড়ার পরও প্রজ্জ্বলের বাবা মার সঙ্গে গল্প করেন। এখানে এসে নতুন করে মামা মামিকে ভালোবাসলো প্রজ্জ্বল। রামকৃষ্ণপুরমের সেক্টর 6 মানেই ডাক্তার বিভাগের সাধারণ কর্মচারীদের আবাসভূমি। ছোট ছোট দুখানা ঘরের ফ্ল্যাট। তা হোক, ওই দুখানা ঘরের ফ্ল্যাটেই মামা মামি সারা পাড়ার সবাইকে টেনে আনেন। গোড়াবাবু তো কথায় কথায় বলেন, দাসদার ধর্মশালা থাকতে রিহার্সাল দেবার জায়গা নিয়ে এত সমালোচনার কি দরকার। মামি পেটে ধরেছেন একটি মেয়ে, কিন্তু সারা পাড়ার সব বাচ্চাদের হাসি মুখে কোলে তুলে নেন। বিশ্বাসের ফুটফুটে দুটো বাচ্চা তো প্রায় সারাদিন মামির কাছেই থাকে। বিনা বৌদির বড় বাচ্চাটা 1.5 বছর হতে না হতেই তিনি আবার বাচ্চা হওয়ার জন্য সফদারজং হাসপাতালের 3 তলার কোণার ঘরে আশ্রয় নিলেন। বড় বাচ্চাটা তখন মামির কাছে বেশ কাটিয়ে দিল 3 সপ্তাহ। উষা বৌদির স্বামী নতুন স্কুটার কিনলেন। রোজ অফিস থেকে ফিরে একবার বউকে নিয়ে না বেড়াতে বেরোলে তার মনই ভরে না। অথচ ছেলেটা স্কুটারের আওয়াজ শুনলেই ভয়ে চিৎকার করতে শুরু করে। কিন্তু তার জন্য তাদের সান্ধ্য অভিসার বন্ধ হলো না, মামি তো আছেন। 2-4 দিন বাচ্চাকে রাখার পর মামি ওর মাকে বললেন, হ্যাঁ রে উষা, ছেলেটাকে একটা কুমারেশ খাওয়াতো। প্রথম প্রজ্জ্বল দারুণ অস্বস্তি বোধ করত। এত লোকজন, বাচ্চা কাচ্চার হইচই তো কোনোদিনও সহ্য করেনি। কিন্তু আস্তে আস্তে ভালো লাগলো। বিশ্বাসদার স্ত্রী চমৎকার ঘুগনি করতে পারেন। বিশ্বাস বৌদি সেই ঘুগনি এই বাড়িতে না পাঠিয়ে নিজের স্বামীকেও দেবেন না। গোড়াবাবুর মা এই দিল্লিতে এসেও সারা শীতকাল পিঠে পায়েস না বানিয়ে শান্তি পান না। মামা মামির পুণ্যের জোরে প্রজ্জ্বল সারা শীতকাল পিঠে পায়েস খেয়েছে। শনিবার রবিবার বিকেলের চায়ের সঙ্গে সিঙ্গারা পেলেই প্রজ্জ্বল বুঝত সুনীলদার স্ত্রী তত্ত্ব পাঠিয়েছেন। এই মামা মামির জন্যই প্রথমবার পিকনিকে গিয়েছিল সে। একদল অপরিচিত মানুষের সঙ্গে গিয়েও মন ভরে গিয়েছিল প্রজ্জ্বলের। তারপর থেকে প্রত্যেকবারই গিয়েছে। মামা মামির তাগিদে নয়, নিজের আগ্রহে গিয়েছে। এই মায়া বৌদির সঙ্গে তো পিকনিকে গিয়েই ওর প্রথম আলাপ। পিকনিকের কথা শুনতেই প্রজ্জ্বলের মন অনেক দিনের অনেক মিষ্টি ছবি ফুটে উঠল। প্রজ্জ্বল খুশি হয়ে বলল, এবার কোথায় যাচ্ছ? দাসনায়। দাসনায় আগে পিকনিক হয়নি? না। সবাই যাচ্ছে? হ্যাঁ। প্রজ্জ্বল একটু ভেবে বলল, কিন্তু বৌদি, আমি কি শনিবারে যেতে পারবো? কেন? সেকেন্ড স্যাটারডে তো সব বন্ধ। তবুও আমাদের মিটিং বোধহয় চলবে। যাই হোক, একটু চেষ্টা করো। তুমি গেলে সবাই খুব খুশি হবে। শুধু তোমরা কেন, আমিও খুব খুশি হব।
তাছাড়া এখন তো এইসব সুযোগ আর পাওয়া যায় না। মায়া বৌদি চলে যাবার পর মামাও অফিস রওনা হলেন। মামি তখনও রান্নাঘরে ব্যস্ত। মামি এই একবেলাতেই দুবেলা রান্না করে রাখেন। প্রজ্জ্বল বাইরের ঘরে জানলার ধারে বসে দূরের কুতুব মিনার দেখতে পেয়েই ওর মনে পড়ল আগেকারের কত কথা, কত স্মৃতি। সেবার কুতুব মিনারের পিছন দিকের পাহাড়ের উপরে পিকনিক হচ্ছিল। সুনীলবাবু আর গোড়াবাবু মাংস রাঁধতে ব্যস্ত, আর সবাই বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ বিশ্বাসদা বললেন, জয়া, দু একটা গান শোনাও তো। সঙ্গে সঙ্গে অনেকেই বললেন, হ্যাঁ হ্যাঁ জয়া, গান শোনাও। এতদিন পর প্রজ্জ্বলের ঠিক মনে নেই, তবে বোধহয় ৩-৪টে গান গেয়েছিল। তার মধ্যে একটা রবীন্দ্রনাথের গান, আর বাকিগুলো বাংলা সিনেমার গান। সবাই বাহবা দিলেও প্রজ্জ্বলের মোটেও ভালো লাগেনি। রবীন্দ্রসঙ্গীতের একটা পুরো প্যারাগ্রাফ বাদ দিয়েছিল, তাই প্রজ্জ্বল মনে মনে বড় বিরক্ত হয়েছিল, অবাকও হয়েছিল। জয়ার পর একটি ছেলে গান শোনালো, ভাটিয়ালি বোধহয়, তবে স্পষ্ট মনে আছে মণিমালার কথা। মাংস রাঁধতে রাঁধতে হঠাৎ গোড়াবাবু এসে বললেন, এই মণিমালা, এবার তুই গান শোনা। প্রজ্জ্বল এক কোণায় বসেছিল। এতক্ষণ মণিমালাকে দেখতেই পায়নি। এবার দেখল ওই কোণায় একটা মিষ্টি মেয়ে মুখ কাঁচুমাচু করে বলল, কাকু, আমাকে গাইতে বলবেন না। গোড়াবাবু তবুও বললেন, কেন রে, অন্তত একটা গান তো শোনাবি। মামিও বললেন, হ্যাঁ হ্যাঁ, একটা গান শোনা না, কতদিন তোর গান শুনি না। মণিমালা গাইল। প্রজ্জ্বলের স্পষ্ট মনে আছে, ও ফাল্গুনির আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে, গেয়েছিল। ওই একটাই গান গিয়েছিল, কিন্তু তাতেই প্রজ্জ্বলের মন ভরে গিয়েছিল। একটু পরে একটু ফাঁকায় মামিকে বলেছিল, মামি, তোমাদের ওই জয়াকে অন্তত রবীন্দ্রসঙ্গীত গাইতে বারণ করে দিও। কেন রে, পুরো একটা প্যারাগ্রাফ বাদ দিয়ে দিল। তাই নাকি? তবে কি, মণিমালা ঠিক গেয়েছে? হ্যাঁ মামি, মেয়েটি ভারী সুন্দর গেয়েছে। খাওয়া দাওয়ার পর মামি আলাপ করিয়ে দিলেন ওদের। এদিকে শোন মালা। মালা কাছে এলে বললেন, আমাদের ভাগ্নের সঙ্গে আলাপ নেই তো তোর? মণিমালা শুধু মাথা নেড়ে জানালো, না। আমাদের ভাগ্নে প্রজ্জ্বল জামিয়া মিলিয়াতে ইসলামিক হিস্ট্রি নিয়ে এমএ পড়ছে, তারপর রিসার্চ করবে। তোর গান ওর খুব ভালো লেগেছে। মণিমালা লম্বা বিনুনির শেষে রবার ব্যান্ডটার মধ্যে একটা আঙুল দিয়ে নাড়তে নাড়তে মাথা নিচু করে বলল, বোধহয় সুচিত্রা কণিকার চাইতেও ভালো গেয়েছি, তাই না বড় মাসি? প্রজ্জ্বল বলেছিল, তা তো কেউ বলেনি, তবে সত্যি আপনি ভালো গেয়েছেন। মণিমালা এক মুহূর্তের জন্য ওর দিকে তাকিয়ে বলেছিল, ধন্যবাদ। বেশ লেগেছিল প্রজ্জ্বলের সহজ সরল ব্যবহার, অথচ তার চারপাশে একটা সলজ্জ আবরণ। মনে হলো দু চোখ দিয়ে যা দেখল তার চাইতে বোধহয় ওকে বেশি অনুভব করতে হয়। এ যেন ভোরের সূর্যের আলোয় কাঞ্চনজঙ্ঘা দেখা। আনন্দ হলেও মন ভরে না, শতবার শতরূপে দেখেও আশা মেটে না, মিটতে পারে না। একেই বলে মাধুর্য, নারীর মাধুর্য। প্রজ্জ্বল মনে মনে কথা বলে। মামা মামি সংসারে থেকে একদল সাধারণ মানুষের মধ্যেও কেমন যেন একটু অসাধারণত্বের স্বাদ পায় প্রজ্জ্বল। মাসের শেষে সবারই টানাটানি, তবুও বড়ি দিয়ে পালংয়ের তরকারি পাঠিয়ে দেন মণিমালার মা। কলকাতা থেকে এক শিশি কাসন্দি এলেও ভাগাভাগি হয় সবার মধ্যে। মাস ছয়েক পর ছুটিতে কলকাতা যাবার আগে মামি প্রজ্জ্বলকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে মানা, কলকাতা থেকে ফিরে এসে এখানে আসছিস তো? প্রজ্জ্বল পাল্টা প্রশ্ন করেছিল, কেন, তুমি কি আমাকে না তাড়িয়ে শান্তি পাচ্ছ না?
মামি হাসতে হাসতে বলেছিলেন, ঠিক বলেছিস, তোকে আর সহ্য করতে পারছি না। পরের বার তুগলকবাদে পিকনিক করতে গিয়ে প্রজ্জ্বল আর চুপ করে কোনায় বসে থাকেনি। সুনীলবাবুর হুকুম মতো মাংসে নুন দিয়েছে, গোড়াবাবুর ফাইফরমাস মতো জল টেনে এনেছে। তারপর গানের আসরে সবার সামনে জয়াকে বলেছে, গতবারের মতো পুরো প্যারাগ্রাফ বাদ দিয়ে গাইলে এবার আর সহ্য করছি না। জয়াও চুপ করে থাকেনি। তুমি কি রবি ঠাকুরের নাচ জামাই যে তোমার কথা মতো আমাকে রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে? মণিমালা বলেছিল, মানাদাকে অমন করে চিমটি কাটিস না জয়া। জামিয়া মিলিয়াতে ইসলামিক হিস্ট্রি নিয়ে এমএ পড়তে হলে রবীন্দ্রসঙ্গীতে অনার্স থাকতে হয়, তা বুঝি জানিস না? প্রজ্জ্বল বলেছিল, জয়া যে রবীন্দ্রনাথের গান গায়, রবীন্দ্রনাথ কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডার সেক্রেটারি? জানলার ধারে বসে ওই দূরের কুতুব মিনার দেখতে দেখতে সেই সব দিনের কথা মনে পড়ে প্রজ্জ্বলের। শুধু আজ নয়, কর্মব্যস্ত জীবনের মাঝে মাঝেও মনে পড়ে সেসব দিনের কথা। মাঝে মাঝে মনে হয় হঠাৎ বন্ধুদের পাল্লায় পড়ে আইএএস পরীক্ষা না দিলেই ভালো হতো। দারোগার স্যালুট না পেলেও বিশ্বাস বৌদির ঘুগনি, সুনীল বৌদির সিঙাড়া, গোড়াদার মার পিঠে পায়েস, মণিমালার মার বড়ির তরকারি তো পেত। তাছাড়া দুপুর 12টার শোতে কমলের সিনেমা দেখে মণিমালার সঙ্গে তো দেখা হতে পারত। সত্যি ভারী মজা হয়েছিল। ডক্টর মাসুদের ক্লাস না হওয়ায় প্রজ্জ্বল বাড়ি ফিরছিল। হঠাৎ কি মনে হলো, ঢুকে পড়ল কমলে। শো শেষ হয়ে বাইরে বেরোতেই মণিমালার সঙ্গে দেখা। দুজনেই চমকে উঠেছিল। তবুও প্রজ্জ্বল নিজেকে সামলে নিয়ে বলেছিল, আজ বুঝি অনার্স ক্লাস কমলেই হলো? আজ হঠাৎ এসে মনে হলো ইসলামিক হিস্ট্রির ক্লাস করব, তাই এসেছিলাম। বয়ফ্রেন্ড কোথায় পালালো? তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে গেল। প্রজ্জ্বল হঠাৎ বলে ফেলল, আমার গার্লফ্রেন্ড তো আমার সামনে দাঁড়িয়ে আছে। আহ, কেউ শুনে ফেলবে। অনেক দিন এসব কথা মনে পড়েনি, মনে পড়ার সুযোগও ছিল না। নতুন জীবনের সম্মান প্রতিপত্তির জোয়ারে পুরনো দিনের সব স্মৃতি ভেসে গিয়েছিল। অনেক দিন পর দিল্লিতে এসে আবার যেন টুকরো টুকরো স্মৃতির দ্বীপপুঞ্জগুলো চোখে পড়েছে। ভালো লেগেছে। কিরে মানা, তুই কি মায়াকে কথা দিলি? হঠাৎ মামির কথা শুনে প্রজ্জ্বল ঘুরে বসল। পিকনিকে গেলে খুব মজা হবে, তাই না মামি? তা তো হবেই, কিন্তু তুই কি শনিবারে যেতে পারবি? সেটাই তো সন্দেহ। আজ একবার খোঁজ করব। তবে রবিবার হলে নিশ্চয়ই যেতাম। রবিবার হলে যেতে পারবি? প্রোগ্রামটা একটু ওলটপালট হয়ে গেলেও পারবো। তাহলে শনিবারের বদলে রবিবার করতে বলবো? কিন্তু তাতে তো সবারই মুশকিল হবে। আচ্ছা, আমি ওদেরকে বলেই দেখি না কি হয়। মিটিং শেষ হওয়ার পর 2-3 জন বন্ধুর সঙ্গে দেখা করে ফিরতে ফিরতে প্রজ্জ্বলের বেশ রাত হয়ে গেল। সামনের ঘরে ঢুকতেই দেখল পাড়ার অনেকেই বসে, গোড়াবাবু, সুনীলবাবু, বিশ্বাসবাবু, আরও 2-3 জন, মামা মামিও আছে। প্রজ্জ্বলকে দেখেই মামি বললেন, জানিস মানা, রবিবারেই পিকনিক হবে। ইস, আমার জন্য অনেক ঝামেলা হলো তোমাদের এবার। গোড়াবাবু বললেন, কী যে বলো ভাগ্নে, তুমি গেলে সবাই যে কত খুশি হবে তা জানো? প্রজ্জ্বল হাসতে হাসতে মামির পাশে বসল। মামি, কত চাঁদা দিতে হবে? তোর আবার চাঁদা কিসের? তার মানে? তোর চাঁদা আমি দিয়ে দিয়েছি। তা হবে না মামি, বরং তোমাদের চাঁদাও আমি দেব। মামা বললেন, তুই কি পাগল হয়েছিস মানা? প্রজ্জ্বল হাসতে হাসতে বলল, তুমি সাদাশীতে মানুষ বলে মামির চালাকি ধরতে পারছো না। মামি ভাবছে আমার কাছ থেকে চাঁদা নিলে ভালো শাড়িটা আর বাগাতে পারবে না। মামি সঙ্গে সঙ্গে প্রজ্জ্বলের পিঠে একটা চড় মেরে বললেন, তুই কি ভেবেছিস আমি তোর মতো ঘুষখোর আইএস? কেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছো?
বলো কত চাঁদা দিতে হবে? মধ্যস্থতা করলেন গোড়াবাবু। না বৌদি, এবার আর তোমরা চাঁদা দেবে না, ভাগ্নেই তোমাদের চাঁদা দেবে। নট অনলি দ্যাট, তুমি নতুন শাড়ি পরে পিকনিকে যাবে। প্রজ্জ্বল আবার হাসে। জাজমেন্টে ফাঁক থেকে গেল গোড়াদা। কেন, কি ফাঁক থাকলো? আমি শাড়ি কিনে দেবো ঠিকই, কিন্তু সায়া ব্লাউজ মামার টাকা দিয়েই বানাবে। মামা হো হো করে হেসে উঠলেন। রবিবার। বাইরের ঘরে বেড কামরায় সোফায় উপুর হয়ে শুয়ে প্রজ্জ্বল তখনও বোধহয় স্বপ্ন দেখছিল। মামি চায়ের কাপ সেন্টার টেবিলে রেখে ডাক দিলেন, এই মানা ওঠ, 6টা বাজে। প্রজ্জ্বল অঘরে ঘুমোচ্ছে, উঠল না। মামি এবার ওর গায়ে হাত দিয়ে ডাকলেন, মানা উঠবি না? চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে চোখ মেলল প্রজ্জ্বল, ঘুরে দেখল মামি। কি ব্যাপার, ডাকছো নাকি? ওর চা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ উঠছি। মামা উঠেছেন? হ্যাঁ, ও বাথরুমে। এত ভোরে? 7টায় বাস ছাড়বে যে। ও তাই নাকি? এখন কটা বাজে? 6:15 হবে। প্রজ্জ্বল চায়ের কাপ তুলে নিতেই মামি বললেন, তোর মামা বেরোলেই বাথরুমে যাবি, দেরি করিস না। না, 7টায় না, বাস ছাড়তে ছাড়তে প্রায় 8টা হলো। প্রত্যেকবারই এমন হয়, এর চাইতে আগে হওয়া সম্ভব নয়। বাস ছাড়ার সময় সুনীলবাবু বললেন, রওনা হতে বড্ড দেরি হয়ে গেল, মাংসটা না খারাপ হয়ে যায়। গোড়াবাবু সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তোর কি মাথা খারাপ হয়েছে? অত রাতে কাটা মাংস সারা রাত বরফ দিয়ে রাখার পর কখনো খারাপ হতে পারে? প্রায় 2 বছর পর এতগুলো পরিচিত মানুষের মধ্যে নিজেকে পেয়ে প্রজ্জ্বল খুব খুশি। মাসিমা চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, চিনব না কেন? বলুন তো আমি কে? কে আবার? তুমি তো মানা। মানিকদা কেমন আছেন? ভালো। আপনার খবর ভালো তো? এমনি ভালোই, তবে তখনকার মতো হই হুল্লোড় করার সুযোগ তো এখন আর পাই না। মানিকদা হেসে বললেন, এখন আপনি এত বড় হয়ে গিয়েছেন যে সেসব ফ্রিডম এনজয় করা অসম্ভব। প্রজ্জ্বলও হাসে, কিন্তু বয়স তো 26, মন যে মানে না। কিছুতেই নিজের জায়গায় বসে থাকতে পারছে না প্রজ্জ্বল। প্রত্যেকটা সিটের কাছে দাঁড়িয়ে কথা বলছে। আরে জয়া, কেমন আছো? ভালো। তাহলে চিনতে পেরেছেন? চিনতে পারবো না? অনেকেই পারে না। আমি তো অনেক না, আমি সামান্য একজন। জয়া হাসে, কথা বলে না। হাসছো যে? দেখছি এত বড় অফিসার হয়েও কথাবার্তার ধরন বদলায়নি। বদলালে বুঝি খুব খুশি হতে? আরে মায়া বৌদি, তোমাকেই খুঁজছিলাম। কেন? তুমি পিকনিকে যাচ্ছ, অথচ চাঁদাটা তো এখনো দিলে না। এমন ঘুষ খাবার হ্যাবিট হয়েছে যে পিকনিকের চাঁদা পর্যন্ত পকেটে পড়তে শুরু করেছো? রিং রোড দিয়ে বাস ছুটে যমুনা ব্রিজ পার হলো। মামি বিশ্বাসদার ছোট ছেলেটাকে কোলে নিয়ে বলছেন, ওই দেখ উঠ। প্রজ্জ্বলকে দেখে মামি বললেন, কিরে তুই ঘুরেই বেড়াবি, বসবি না? রোজ তো বসে বসেই কাটাই, দাঁড়াও না। প্রজ্জ্বল আরেকটু এগিয়ে যায়। কি মণিমালা, এখানে লুকিয়ে রয়েছো? বড় বড় চোখ দুটো তুলে এক মুহূর্তের জন্য প্রজ্জ্বলকে দেখেই মণিমালা দৃষ্টি ঘুরিয়ে নিল। একটু হাসল, একটু যেন শুকনো হাসি। লুকিয়ে রয়েছি কোথায়? এতদিন পর দিল্লি থেকে এলাম, অথচ একবারও খোঁজ নিলে না। আমি জানতাম না আপনি এসেছেন। যাই হোক, আজ কিন্তু অনেক গান শুনবো।
আমি আর আজকাল গান গাই না। কেন? ভালো লাগে না। না লাগলেও শোনাতে হবে। দাসনায় পৌঁছেই ফাল্গুনি সেই গানটা শোনাবে। কোন গানটা? সেই যে আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। মণিমালা বিস্মিত হয়। এখনও মনে আছে ওই গানটার কথা? কখন যে হিন্দন নদী পার হয়ে হাঁপুরের রাস্তায় বাস প্রায় দাসনার কাছাকাছি এসে গেছে তা অনেকেই টের পায়নি। হঠাৎ সুনীলবাবু চিৎকার করে উঠলেন, ব্যাস ব্যাস, ব্রিজকে বাদ ডাইনা টানলে না। ছোট্ট একটা ব্রিজ পার হয়ে বাস ডান দিকে ঘুরল। ছোট খালের পাড় দিয়ে মাইলখানেক যাবার পর একটা গেটের সামনে বাস থামল। 2-3 জন বাস থেকে নেমে চৌকিদারকে ইরিগেশন ডিপার্টমেন্টের অর্ডার দেখাতেই সে গেট খুলে দিল। ইন্সপেকশন বাংলোটা পুরনো হলেও পরিবেশটা ভারী সুন্দর। সামনে পেছনে বিরাট লন। সামনের দিকের লনের পাশ দিয়েই ইরিগেশন ক্যানাল ধনুকের মতো বেঁকে ঘুরে গেছে। ক্যানালের জল এক জায়গায় উঁচু থেকে নিচুতে পড়ছে, অনেকটা জলপ্রপাতের মতো। পিছন দিকে লনের শেষ সীমায় 2টি কিচেন, তারপর আমবাগান। বাস থেকে সমস্ত মালপত্র নামাবার পরই গোড়াবাবু আর সুনীলবাবু একটা কিচেন দখল করে নিলেন। 5 মিনিটের মধ্যে ইটের উনুন তৈরি হলো। তারপর কাঠে কেরাসিন তেল ঢেলে আগুন জ্বালানো হলো। এক উনুনে মুগের ডাল ভাজা শুরু হলো, আর অন্যটায় গরম জল চাপানো হলো। পাশের কিচেনে শুরু হলো চা জলখাবারের ব্যবস্থা। কিচেনের খানিকটা দূরে বিরাট লনের মাঝখানে বিরাট বিরাট শতরঞ্জি বিছিয়ে আড্ডা জমেছে মেয়ে পুরুষের। ছোট ছোট ছেলেমেয়েরা আমবাগানে লুকোচুরি খেলছে। প্রজ্জ্বল গোড়াবাবুর পরিচালনায় ও সুনীলবাবুর প্রযোজনায় মাংস মেখে বাইরে গিয়ে দেখল শান্টুবাবুর ক্যারিকেচার দেখতে সবাই মত্ত। প্রজ্জ্বল দাঁড়ালো না। মামা মামির আড়ালে একটা সিগারেট ধরিয়ে ইন্সপেকশন বাংলোয় চলে গেল। সামনের বারান্দায় বিরাট ইজি চেয়ারে এক ভদ্রলোক ঘুমোচ্ছিলেন। ও বারান্দা পার হয়ে ঘরে ঢুকতেই দেখল মণিমালা একটা ইজি চেয়ারে শুয়ে রয়েছে। কি ব্যাপার, তুমি এখানে একলা একলা কি করছো? কিছু না, এমনি একটু শুয়ে আছি। কেন, শরীর খারাপ নাকি? মণিমালা মাথা নেড়ে বলল, ওখানে বড় বেশি হই হুল্লোড়, তাই এখানে চলে এলাম। প্রজ্জ্বল একটু অবাক হলো। মণিমালা তো আগে এমন ছিল না। আচ্ছা, তুমি বিশ্রাম করো, আমি যাই। চলে যাবেন কেন? চেয়ারটা টেনে নিয়ে বসুন না। আচ্ছা, তুমি আমাকে আপনি আপনি বলে কথা বলছো কেন বলো তো? কোনো কারণ নেই, এমনিই বলছি। আর আপনি আপনি করবে না, বুঝলে? মণিমালা একটু হাসল। প্রজ্জ্বল খানিকটা দূরে চেয়ারটা টেনে নিয়ে বসে একটা সিগারেট ধরালো। একটা টান দিয়ে মণিমালার দিকে চাইল। তুমি আমাকে ওই গানটা শোনাবে না? সত্যি আজকাল গান গাই না। কেন? মণিমালা যেন একটু ভাবে, এক টুকরো মুহূর্তের জন্য। এমনি, ভালো লাগে না। কিন্তু ওই গানটা যে না শুনলে শান্তি পাচ্ছি না। কেন, কি ব্যাপার বলুন তো? আবার বলুন তো। মণিমালা হাসে, বোধহয় একটু জোর করেই হাসলো। আচ্ছা শুনি, কি ব্যাপার? আর কি ব্যাপার, তোমার ওই গানটা আমার ভীষণ ভালো লেগেছিল। এতদিন পর্যন্ত মনে আছে? আরও কি কি মনে আছে শুনবে? মণিমালা আবার হাসে। বোধহয় অতীত দিনের স্মৃতি রোমন্থন করতেই ভালো লাগে। উত্তরের অপেক্ষা না করে প্রজ্জ্বল বলল, কমলের সিনেমা দেখার কথা মনে আছে? তাছাড়া দোলের দিন কি কাণ্ডটাই হয়েছিল। বিশেষ কিছুই না, পুরনো দিনের ছোট ছোট কয়েকটা মিষ্টি স্মৃতির টুকরো। তবু ভাবতে গিয়ে ভালো লাগলো মণিমালার। বোধহয় একটু লজ্জাও পেল। মুখ নিচু করে প্রায় আপন মনে বলল,
এখনও সেসব মনে আছে দেখছি। তোমার গানের প্রশংসা করতাম বলে জয়া কি ভীষণ হিংসা করতো তোমাকে, তাও মনে আছে? সিগারেট শেষ হতেই প্রজ্জ্বল বলল, গান শোনাবে কখন? আজ না। তবে কবে? পরে। পরে আবার কবে শোনাবে? ঠিক শোনাবো, কথা দিচ্ছ? সত্যি শোনাবো। প্রজ্জ্বল এগিয়ে গিয়ে একটু পিছিয়ে এলো। তোমার এমএসসির রেজাল্ট তো বললে না? মণিমালা চট করে উত্তর দিতে পারল না। একটু পরে বলল, মাঝে পড়াশোনা বন্ধ ছিল, এবছর আবার ভর্তি হয়েছি। বন্ধ ছিল কেন? মণিমালা হাসল। নানা ঝামেলায়। এই বয়সে আবার ঝামেলা কিসের? সবার জীবন কি প্রজ্জ্বলের মতো উজ্জ্বল হয়, নাকি হতে পারে? তাই নাকি? প্রজ্জ্বল ইন্সপেকশন বাংলো থেকে বেরিয়ে গেল। সে জানল না মণিমালা তার চলে যাবার পথের দিকেই চেয়ে রইল। ওদিকে তখন দারুণ উত্তেজনা। ডাল নেমে গেছে, মাংস চড়েছে, অল্প বয়সী ছেলেমেয়েরা শালপাতা আর গেলাস ধুচ্ছে। পাশের কিচেনে উঁকি দিয়ে দেখল জনতা স্টোভে মায়াবতী ছোট্ট কড়ায় কি যেন রাঁধছেন। প্রজ্জ্বল জিজ্ঞাসা করল, আপনি আবার কি করছেন? নিরামিষ রান্না করছি ভাই। ও, কেন, কিছু বলবে? ভাবছিলাম এক কাপ চা পেলে খুব ভালো হতো। তরকারিটা নামিয়ে করছি। মাঠের মাঝখানে মুক্তাঙ্গনে তখনও চাঞ্চল্য। জয়ার গান হয়ে গেছে। শান্টুবাবু এবার মূকাভিনয় দেখাচ্ছেন। বাচ্চা থেকে গোড়াবাবুর ওই বুড়ি বিধবা মা পর্যন্ত হাসছেন। বিশ্বাসের ছেলে দুটো দৌড়ে ক্যানালের দিকে যাচ্ছে, তাই মামি তাদের পিছনে ছুটলেন। এরই মাঝখানে কিচেন থেকে গোড়াবাবু আর সুনীলবাবুর গলা শোনা যাচ্ছে, আহ, আর লঙ্কা দিস না। 15 কিলো মাংস, ওই লঙ্কায় কি হবে রে? আরও লাগবে। তুই পাগলামি করিস না তো, শেষে বাচ্চাগুলো মুখে তুলতে পারবে না। এরই মধ্যে শান্টুবাবু মুখাভিনয় বন্ধ করে পাশের এক খেতে গিয়ে আঁক নিয়ে এলেন, আর আসার সময় একটা ছাগল ধরে এনেছেন। গোড়াবাবু, এটাকে রেখে দিন, যদি বাই চান্স মাংস কম পড়ে তাহলে এটাকে একটু ঝোলে ডুবিয়ে সার্ভ করতে পারবেন। সবচাইতে মজা হলো খাওয়ার সময়। যে যেখানে পারল শালপাতা নিয়ে বসে পড়ল। যারা পরিবেশন করলো তাদের কষ্ট হলো ঠিকই, কিন্তু আনন্দ হলো অপরিসীম। সবার খাওয়া দাওয়ার পর হাঁড়ি কড়া নিয়ে খেতে বসলেন গোড়াবাবু আর মামি। প্রজ্জ্বল ঘুরে বেড়াচ্ছে। ঘোষ বৌদি একটা পান খাওয়ালেন। ঘুরতে ঘুরতে গোড়াবাবুর মার কাছে হাজির হয়ে প্রজ্জ্বল জিজ্ঞাসা করল, মাসিমা, আপনার খাওয়া হয়েছে? আজ তো আমাবস্যা। তাতে কি হলো? আজ তো ভাত টাত কিছু খাই না বাবা। তবে আমি একটু ছানা আর ফল এনেছিলাম, তাতেই আমার হয়ে গেছে। প্রজ্জ্বল যেন শেষের কথাগুলো শুনতে পেল না। নিরামিষ রান্না তবে কার জন্য? কাউকে কিছু বলল না, কিন্তু মনের মধ্যে প্রশ্নটা বারবার উকি দিতে লাগলো। মামা মামির আড়ালে সিগারেট খাবার জন্য ক্যানালের দিকে এগিয়ে যেতেই মায়া বৌদির সঙ্গে দেখা। প্রশ্নটা আর চেপে রাখতে পারল না। আচ্ছা বৌদি, তুমি কার জন্য নিরামিষ রান্না করছিলে? মণিমালার জন্য। প্রজ্জ্বল চমকে উঠল। মণিমালার জন্য? হ্যাঁ, তুমি তো জানো না কিছু। না তো, ওর বিয়ে তো তুমি দেখে গিয়েছো। না না, আমি তো জানি না ওর বিয়ে হয়েছে। তাই বুঝি? মণিমালা একটু থেমে বললেন, আরে বলো না ভাই, 6 মাসের মধ্যে মেয়েটার সর্বনাশ হলো। বলো কি? হ্যাঁ ভাই, তুমি কিছুই জানতে না? না। মায়াবতী চলে গেল। প্রজ্জ্বল সিগারেটটা হাতে নিয়ে পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ।
তারপর হঠাৎ খেয়াল হতেই সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে ইন্সপেকশন বাংলোয় ঢুকলো। বারান্দা পার হয়ে ঘরে ঢুকতে গিয়েই মণিমালার সঙ্গে দেখা, একেবারে মুখোমুখি। প্রজ্জ্বল থমকে দাঁড়ালো, কিন্তু মুখে কিছু বলতে পারল না। মণিমালাই আগে কথা বলল। কি হলো, অমন করে দাঁড়িয়ে আছেন কেন? মুখ নিচু করে ঠোঁট কামড়াতে কামড়াতে প্রজ্জ্বল তবুও চুপ করেই দাঁড়িয়ে রইল। কি হলো, কথা বলছে না যে? আমি কিছুই জানতাম না মণিমালা। মণিমালা হাসল। জেনে আর কি হবে? আবার একটু নীরবতা। একটু হাতটা দেবে? কেন? দাও না। আঁচলটা টেনে নিয়ে মণিমালা ডান হাতটা বাড়িয়ে দিতেই দু হাতের মধ্যে ওর হাতটা ধরে বলল, আকাশ আমার ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে। তাড়াতাড়ি হাতটা টেনে নিয়ে মণিমালা বলল, কি পাগলামি করছেন? সময় নেই মণিমালা, কথা দাও। কি কথা দেব? তুমি আমার আকাশ আলোয় আর গানে ভরিয়ে রাখবে। তাই কি হয়? হয়। তা হয় না। হয়, নিশ্চয়ই হয়, হতেই হবে। তুমি কথা দিলেই হবে। কিন্তু প্রজ্জ্বল মুহূর্তের জন্য দু হাত দিয়ে ওর মুখখানা তুলে বলল, বোধহয় তোমাকে পাবো বলেই এই পিকনিকে এসেছিলাম, তাই না? মণিমালা দাঁড়িয়ে রইল। প্রজ্জ্বল ঝড়ের বেগে বেরিয়ে গেল। মামি, জয়পুর থেকে ফিরে এসেও বারবার মণিমালার কথা মনে পড়ছে। মন্দির আছে, বিগ্রহ আছে, অথচ শুধু পূজারীর অভাবে ওর জীবন এমনভাবে নষ্ট হতে পারে না। আমি আছি, আমি রইলাম। ইতি তোমাদের স্নেহের মানা। শুনছিলেন নিমাই ভট্টাচার্যের লেখা গল্প রবিবার। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন। আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।